হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি ম্যাথস ফর ফিজিক্সের আমাদের 2 নম্বর লেকচারে। গত ক্লাস যারা করেছো তোমরা জানো আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস শিখব। ইন্টিগ্রাল ক্যালকুলাস আমার পার্সোনালি খুবই মজা লাগে, কারণ এটার মধ্যে যেমন দৃশ্যমান জিনিসপত্র অন্তর্ভুক্ত, ঠিক তেমনি এটা অনেকটা ইনটুইটিভ, এজন্য সলভ করতে অনেক মজা লাগে। চলো আজকে আমরা তোমার সাথে এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের পরিচয় করিয়ে দেব। তার আগে, নতুন কারোর পরিচয় করে দেওয়ার আগে তোমাদের পরিচিত এমন একটা জিনিসের কথা বলি। চলো, তোমরা কাজ সম্পর্কে পড়াশোনা করছো না নবম দশম শ্রেণীতে, যে কাজ কখন হয়, এটা করলে কাজ হয়, ওটা করলে কাজ হয়, বাট কাজের একটা ফর্মুলা তোমরা দেখছিলা, তোমাদের কি মনে আছে? কৃত কাজ তোমরা হয়তোবা দেখেছিলা, দেখো তো মনে পড়ে কিনা। ডাব্লু, এটা কেন, তোমরা হয়তোবা দেখেছিলা ডাব্লু মানে কৃত কাজ, ওয়ার্ক ইকুয়ালস টু এফ এস। হ্যাঁ আমি জানি তুমি এখানে বলবা, হ্যাঁ ভাইয়া প্রযুক্ত বল আর স্মরণের গুণফলকে আমরা কৃত কাজ বলি, কিন্তু তুমি বলবা যে ভাই এটার সাথে তো একটা কস থিটা ছিল, এফ এস কস থিটা, যে কস থিটা হলো বল ও কাজের বা বল ও স্মরণের মধ্যবর্তী কোণ। তবে আমরা এসব কথায় এখন আর যাচ্ছি না। ধরে নিচ্ছি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে, ধরে নিচ্ছি কোনো একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করছি। এফ বল প্রয়োগ করার কারণে এটার স্মরণ হয়েছে ঠিকই, স্মরণটাও ঠিক এই একই দিকে স্মরণ হয়েছে। কতটুকু স্মরণ? ধরে নিচ্ছি এস পরিমাণ স্মরণ। কাজেই বল এবং স্মরণের মধ্যে কোনো দিকের মধ্যবর্তী কোণ নাই, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি ধরে নিচ্ছি। যেদিকে বল প্রযুক্ত হচ্ছে সেদিকে স্মরণ হচ্ছে। তাহলে তো তুমি আমার সাথে এগ্রি করবা যে হ্যাঁ, বল এবং স্মরণ এদেরকে গুণ করলে আমি কাজ পাচ্ছি। আচ্ছা, জিনিসটা কি এতটাই সহজ? জিনিসটা কি এতটাই সহজ? চিন্তা করো তো, পৃথিবী চিন্তা করো। পৃথিবী, একটা পৃথিবীটাকে একটু সবুজ হওয়া উচিত, আমরা চাই আমাদের ধরনটা সবুজ থাক। এই পৃথিবীতে কোন একটা বস্তু এটার দিকে ধেয়ে আসার চেষ্টা করছে, ঠিক আছে? ধরে নিচ্ছি এটা হচ্ছে আমি বা এটা হচ্ছে তুমি। এখন পৃথিবী কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট বলে নিজের দিকে আকর্ষণ করে। পৃথিবী তোমাকে একটা নির্দিষ্ট বলে নিজের দিকে আকর্ষণ করে। ধরো ধরো তোমাকে পৃথিবী এফ বলে নিজের দিকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের কারণে কি হচ্ছে? আকর্ষণ বলের কারণে তুমি পৃথিবীর দিকে আস্তে আস্তে সরে আসতেছো। ধরলাম এখান থেকে তুমি এস দূরত্ব স্মরণ হচ্ছে তোমার। এখন আমার কথা হচ্ছে, তাহলে পৃথিবী তোমাকে কতটুকু বলে টানবে, কি পরিমাণ বলে টানবে? তোমরা একটা কথা হয়তো বা পড়েছো যে একটা বস্তু থেকে আরেকটা বস্তু যত দূরে থাকে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল তত কম হয়, আর যত কাছে থাকে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল তত বেশি হয় কাছাকাছি থাকলে। চুম্বকের ক্ষেত্রেও কাইন্ড অফ সিমিলার। একটা চুম্বককে যখন তুমি আরেকটা লোহা বা চুম্বকের কাছে নিয়ে যাবা, যত কাছে নিয়ে যাবা আকর্ষণটা তত বেড়ে যাবে, আর যত দূরে নিয়ে যাবা আস্তে আস্তে। ঠিক তেমনি পৃথিবীর যত কাছে তুমি আসবা তোমার আকর্ষণ বলটা বা তোমাকে পৃথিবী যে বলে আকর্ষণটা করবে সেটা তত বৃদ্ধি পাবে আস্তে আস্তে। সো তুমি যখন এখানে থাকতেছো তখন পৃথিবী তোমাকে একটা বল F1 বলে নিজের দিকে আকর্ষণ করছে। আবার তুমি যখন আরেকটু কাছে চলে আসতেছো, যখন ধরো তুমি এই পজিশনে চলে আসলা, তখন পৃথিবী তোমাকে আরো বেশি বল, ধরলাম F2 বলে নিজের দিকে আকর্ষণ করছে। স্বভাবতই যেহেতু এটা তুমি আরো কাছে, F2 এর মানটা অবশ্যই F1 এর চেয়ে বেশি হবে। এটা তো আমার সাথে একমত, একমত না? একমত। তাহলে এখন কথা হচ্ছে, আমি যে কাজ বের করতে চাচ্ছি যে পৃথিবী তোমাকে নিজের কাছে টেনে নিয়ে চলে আসছে, তাহলে পৃথিবী কি পরিমাণ কাজ করছে? তাহলে কাজ ডাব্লু সমান বল এবং বলের দিকে সরণ, তাই তো? এখন বলের মান তুমি কোনটা বসাবা? প্রশ্ন করতে পারি না আমি, বলের মান তুমি কোনটা বসাবা? এইটা বসাবা নাকি এইটা বসাবা? কারণ বলের মান তো চেঞ্জ হচ্ছে, বলের মান তো কখনো নির্দিষ্ট না। তুমি তো বলতে পারবে না পৃথিবী আমাকে 50 নিউটন বল টানে। তুমি এটা বলতে পারবা আমি যখন এই জায়গায় ছিলাম তখন আমাকে 50 নিউটনে টেনেছে, যখন আমি আরো কাছে চলে যাচ্ছি তখন এই বলের মানটা বাড়ছে, পৃথিবী আমাকে বেশি বলে আকর্ষণ করছে। আমি বাবা এত কিছু বুঝি না, আমি শুধুমাত্র কাজ বের করতে চাই। আমি পৃথিবী তোমাকে কত বলে টানছে আমি জেনে কি করব? আমাকে কাজটা বের করতে হবে। জাস্ট আমাকে এটা বলো কত বলে টানছে। আরে আমি তো বললাম বলের মানটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমি কোন বলের মানটা বসাবো? এটা একটা সমস্যা না?
তার মানে কি পৃথিবী কোনো কাজ করে নাই? তার মানে কি পৃথিবীর কাজ আমরা বের করতে পারবো না? পারবো। একটা ট্রিক ফলো করতে হবে, একটা ট্রিক এটার উপরে অ্যাপ্লাই করতে হবে। দেখো, আমরা যখন বল এবং সরণের গুণফল থেকে কাজ বের করতেছি, জাস্ট এ মিনিট, আমরা যখন বল এবং সরণের গুণফল থেকে কাজ বের করতেছি তখন আমরা কি দেখি? দেখো, আমরা যদি একটা গ্রাফ আঁকাই, আমরা একটা গ্রাফ আঁকাতে চাচ্ছি, কেন একটু দেখলেই বুঝবা। এটা হলো আমাদের সেই সবার চেনা ওয়াই অক্ষ, সুন্দর করে একটা ওয়াই অক্ষ। এটা হলো আমাদের সেই সবার চেনা এক্স অক্ষ। এখন এক্স অক্ষে আমি হিসাব করতে চাই সে কতটুকু সরণ ঘটেছে তার, এস। আর এই অক্ষে আমি হিসাব করতে চাই তার কতটুকু বল প্রযুক্ত হয়েছে। হ্যাঁ, আমি ক্যালকুলাসে ঢুকবো শুধু আমি এটা থেকে তারপর ঢুকবো। একদম নতুন জিনিস তো অ্যাডপ্ট করতে পারবা না, একটু পরিচিত জায়গা থেকে ঢুকো, দেখবো ভালো লাগবে, মজা লাগবে। দেখো, বল, এপাশে আমার সরণ। ধরে নিচ্ছি এটা পরিবর্তনশীল না, বলের মানটা পরিবর্তন হয় না, বলের মানটা নির্দিষ্ট থাকে। যদি নির্দিষ্ট থাকতো তাহলে গ্রাফটা কিরকম হতো? বলের মানটা নির্দিষ্ট, সরণ যেখানেই থাক বলের মানটা নির্দিষ্ট, তাহলে গ্রাফটা তুমি বলতে পারো এরকম হতো, এরকম হতো। এমনটাই তো হওয়ার কথা। বলের মান সবসময় একটা নির্দিষ্ট মান হওয়া উচিত। ধরলাম এই বলের মানটা এটা, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ। তাহলে এফ বল, এফ বল একটু মোটা করে লেখা উচিত আমার। ধরো এটা হচ্ছে এফ বল, আর তার ঠিক কতটুকু সরণ হলো? সরণ তোমরা আরো ভালো মতো পড়বা এখানে, সরণ নিয়ে বিস্তারিত। তবে ধরো সে শুরুতে এই জায়গায় ছিল, এখন সে সরতে সরতে আরো সামনে তার সরণটা বৃদ্ধি পাইল। কথাটা বুঝতে পারছো? সে প্রথমে ইনিশিয়ালি একটা জায়গায় ছিল, সেখান থেকে তার সরণটা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। তো বাড়তে বাড়তে এই পরিমাণ সরণ তার হয়েছে, তার ধরো কথার কথা এস পরিমাণ সরণ হয়েছে, এস পরিমাণ সরণ হয়েছে। তাহলে কৃতগাজ মানে কি? বল আর সরণের গুণফল, বল এবং সরণের গুণফল। আমি এখানে একটা আয়তক্ষেত্র কল্পনা করতে পারি, একটা আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র। খেয়াল করতে পারো এখানে একটা আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য যদি এস হয়, প্রস্থ যদি এফ হয়, তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ বা এফ গুণন এস, দৈর্ঘ্য গুণন প্রস্থ বা এফ গুণন এস। তাহলে এটার যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এফ আর এস এর গুণফল, এফ গুণন এস। এখন তুমি তো মাত্রই আমাকে বললা যে এফ আর এস এর গুণফল তো হলো আসলে আমাদের কৃত কাজ, তাহলে আমি বলতে পারি ক্ষেত্রফল যেটা, এই ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের কৃত কাজ, ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের কৃত কাজ। এখন ক্ষেত্রফল মানে কি যে কোনো কিছুর ক্ষেত্রফল? আমি যদি আমার এই ক্যালকুলেটরটা নিই, ক্যালকুলেটরটার ক্ষেত্রফল আমি বের করলাম, তাহলে কি এটা ওই ক্ষেত্রফল হয়ে যাবে? না না, ক্ষেত্রফল তো বলতে হবে তোমাকে যে সরণ এবং বলের যে গ্রাফ হয়, সেই গ্রাফের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা হচ্ছে আমার কৃতকাজ। শর্তটা কি? সরণ এবং বলের হতে হবে। তো আমি এটাই আপাতত এখানে মুছে দিচ্ছি। এই পজিশনটা হচ্ছে আমার এস পজিশন, এই পজিশনটা হচ্ছে আমার এফ পজিশন, এদের গুণফলটাই হচ্ছে আমার কৃতকাজ। সো তুমি যদি কোনোভাবে বল এবং সরণ এই গ্রাফের ক্ষেত্রফলটা বের করতে পারো, তাহলে সেটা ডিনোট করবে কি জিনিস? সেটা ডিনোট করবে কি পরিমাণ কৃতকাজ হচ্ছে সেটা। এখন এখানে অনেক কিছু আমরা ধরে নিয়েছি যে আমরা যেদিকে বল প্রযুক্ত করছি সেদিকেই সরণ হয়েছে, কোনো কোণের হিসেব নিকেশ এখানে নেই। একটু সহজভাবে আমরা চিন্তা করছি। ভাই সহজভাবে চিন্তা করি এত জটিল চিন্তা করো না, জিনিসটা আসলেই সহজ, করতে করতেই সহজ লাগবে। তাহলে যখন বলের মানটা পরিবর্তন হয়, যখন বলের মানটা পরিবর্তন হয় তখন কি হয়? যেমন এক্ষেত্রগুলোতে, এই যে এই জায়গাগুলোতে আমাদের বলের মানটা কিন্তু পরিবর্তনশীল হচ্ছে। আমি তোমাদেরকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু মন খারাপ করিও না, তোমরা একটু সাইডে থাকো, তোমরা একটু এখানে থাকো, হ্যাঁ এখানে থাকো তোমরা। দেখো, যখন বলের মানটা পরিবর্তনশীল হয়, পরিবর্তনশীল হলে কি হবে?
আমি আরেকটা অক্ষ আঁকাই। পরিবর্তনশীলের গ্রাফটা দেখতে কিরকম হয়? এটা হচ্ছে আমাদের সেই সবার প্রিয় ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের সেই সবার প্রিয় এক্স অক্ষ। এটাকে হলুদ কালার দিলাম। এখন পরিবর্তনশীল, পরিবর্তনশীল তার মানে এই যে মানটা, এই মানটা সবসময় কনস্ট্যান্ট থাকবে না, এই মানটা পরিবর্তন হবে, এই মানটা চেঞ্জ হবে। ধরে নিলাম মানটা এইভাবে চেঞ্জ হচ্ছে, বা আরেকটু এভাবে বলতে পারি যে এখানে কি হয়, বলের মানটা বৃদ্ধি পায়, যত স্মরণ হচ্ছে বলের মান বৃদ্ধি পাচ্ছে, যত স্মরণ হচ্ছে বলের মান বৃদ্ধি পাচ্ছে। ধরে নিলাম গ্রাফটা এইরকম, একটু বেশি হয়ে গেল, ধরে নিলাম গ্রাফটা এইরকম, বলের মানটা বৃদ্ধি পাচ্ছে এইদিকে। তাহলে এইদিকে আমার আছে এফ বল, এদিকে আছে আমাদের স্মরণ। আমার প্রশ্নটা আগের মতোই, তাহলে আমি এখানে কাজ কিভাবে পাবো? আমার উত্তরটাও আগের মতোই, আমরা এখানে ক্ষেত্রফল বের করলে কাজ পাবো। আমরা ধরে নিচ্ছি এইখানে ছিল প্রথমে বস্তুটা, তার একটু স্মরণ হয়েছে, ধরে নিচ্ছি এই অবস্থানে এস দূরত্ব সে এসেছে। তাহলে তাহলে যদি আমরা এইখানে ক্ষেত্রটা আবার কল্পনা করি, যে এইখানে একটা আবদ্ধ ক্ষেত্র আছে, এই আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা বের করতে চাই। তাহলে তাহলে মজার বিষয় হচ্ছে এই ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব এখন? এটা কি ট্রাপিজিয়াম, নাকি এটা কি চতুর্ভুজ, নাকি এটা কি বহুভুজ, এটা কি জিনিস? এটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কিছু না। তাহলে এটার ক্ষেত্রফল বের করাটা একটু চ্যালেঞ্জিং। এই ক্ষেত্রফল বের করার উদ্দেশ্য থেকেই, এটার ক্ষেত্রফল বের করতে পারার চাহিদা থেকেই আমাদের ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের সৃষ্টি হয়। কিভাবে? দেখো, যদি আমরা এমন করি, এটার তো ক্ষেত্রফল বের করতে পারছি না, আমরা এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশে ভাগ করতে পারি। আমরা এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশে ভাগ করি। আমরা এটাকে ধরো ধরো এখানে একটা অংশে ভাগ করলাম, এইখানে একটা অংশে ভাগ করলাম, এইখানে একটা অংশে ভাগ করলাম, এভাবে ভাগ করছি। আমার ভাগ করার উদ্দেশ্য কি? যেন আমার ক্ষেত্রফল বের করতে সুবিধা হয়। আমার এখানে বড় একদম শূন্য থেকে আমার এস পর্যন্ত বড় একটা দূরত্ব ছিল, এই বড় দূরত্বের মাঝখানে গ্রাফটা খুবই তিরিং বিরিং করছে, এত তিরিং বিরিং তো আমি সহ্য করব না। আমি এটাকে বললাম তুমি ছোট্ট ছোট্ট করো। গত ক্লাসে যখন আমরা ডিফারেন্সিয়েশন পড়েছিলাম, আমরা দেখিয়েছিলাম না যে অনেক বড় জায়গায় গ্রাফ অনেক অনেক বাহাদুরি করে বেড়ায়, কিন্তু যখন আমরা ছোট্ট জায়গায় হিসেব করি তখন গ্রাফের সব বাহাদুরি একদম পাকড়াও হয়ে যায়। ঠিক তেমনি এখানেও আমরা ছোট ছোট জায়গা নিয়ে হিসাব করতে চেষ্টা করছি। তাহলে কি হবে? তাহলে দেখো এটা অলমোস্ট একটা আয়তক্ষেত্রের মতো, এটা অলমোস্ট একটা আয়তক্ষেত্রের মতো। তারপরে এর পরেরটা দেখো, এর পরেরটাও অলমোস্ট একটা আয়তক্ষেত্রের মতো, এর পরেরটাও অলমোস্ট একটা আয়তক্ষেত্রের মতো। আমি অলমোস্ট বলছি, একদম আয়তক্ষেত্র কিন্তু না, অলমোস্ট আয়তক্ষেত্র। তারপরেরটা তারপরটা একদম আয়তক্ষেত্র না, যদি তুমি এখানে একটা ছোট্ট একটা টান দাও তাহলে দেখবা এটা আবার একটা আয়তক্ষেত্র। এখানে তারপরেরটায় তুমি এখানে একটা ছোট্ট একটা টান দাও, এখানে এই যে এই জায়গা দিয়ে একটা টান দিয়ে দাও, তাহলে দেখবা এটা একটা আয়তক্ষেত্র। একইভাবে তুমি করে যেতে পারো, এখানে একটা টান দিলা, এখানে একটা টান দিলা, তাহলে আয়তক্ষেত্র আরেকটা। তুমি ছোট ছোট অনেকটা আয়তক্ষেত্রে ভাগ করছো, এটা হচ্ছে তোমার কি উদ্দেশ্য। ফাইনালি আরেকটা শেষ আমাদের আয়তক্ষেত্রটা আমরা এখান থেকে তৈরি করে ফেললাম। কথা হচ্ছে, যদি তুমি এই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল বের করো তাহলে কি তুমি সঠিক মানটা পাবা? সঠিক মানটা কিন্তু পাবে না, কারণ তোমার এখানে অলরেডি অনেক কিছু লস হয়েছে। তোমার দেখো এটা কিন্তু অ্যাকুরেটলি আয়তক্ষেত্র না, আমি ধরে নিয়েছি আয়তক্ষেত্র। এটাও অ্যাকুরেটলি আয়তক্ষেত্র না, আমি ধরে নিয়েছি আয়তক্ষেত্র। এখানে তো আমি চোখের দেখাতেই দেখতে পাচ্ছি একটু অতিরিক্ত আছে, এখানেও চোখের দেখাতে অতিরিক্ত আছে, এইটুকু তো অতিরিক্ত আছে, এইটুকুতেও অতিরিক্ত আছে। তুমি যদি এই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল বের করো, আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফলটা কিরকম? ধরো এইটুকু দৈর্ঘ্য গুণন উচ্চতা, এইটুকু দৈর্ঘ্য গুণন উচ্চতা, এইটুকু দৈর্ঘ্য গুণন উচ্চতা, এইটুকু দৈর্ঘ্য গুণন উচ্চতা, এবার সবগুলো তুমি যোগ করলে, সবগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা কিন্তু কম হবে কৃতকাজের চেয়ে। কেন? কৃতকাজ মানে কি? কৃতকাজ মানে হচ্ছে তোমার একদম
কৃতকাজ, কৃতকাজ মানে হচ্ছে তোমার এই সম্পূর্ণ ক্ষেত্রফল। তুমি যখন আয়তক্ষেত্র বের করছো তখন তো সম্পূর্ণ ক্ষেত্রফলটা আসছে না। এই যে এখানে একটু বাকি থাকছে, এখানে একটু বাকি থাকছে, এখানে একটু বাকি থাকছে, এই বাকি জায়গাগুলোকে হিসাব করবে। তখন তুমি একটা ফোন দিয়ে আটলে, তুমি এটা আমাকে বললে যে ভাইয়া আমরা যদি এইটাকে আরো ছোট করি। হ্যাঁ, দেখো যখন যদি তুমি এই বড় বড় ক্ষেত্র নিতা তাহলে তো অনেক লস পাইতা তুমি। যখন তুমি ছোট ছোট ক্ষেত্র নিছো তখন দেখো তোমার লসের পরিমাণটা অনেক কমে গেছে। তুমি আরো যদি ছোট নাও, আরো যদি ছোট নাও, চলো আমরা একটা বড় করে একটা গ্রাফ আঁকাই। আমরা বড় করে একটা গ্রাফ আঁকাবো এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে। এক্স অক্ষ, এই যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ঠিক আছে না? এক্স অক্ষ। এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এক্স অক্ষ নিলাম, ওয়াই অক্ষ নিলাম। এবার এবার কোন দিকে কি থাকবে? এইদিকে সরণ, এইদিকে বল। গ্রাফটা কিরকম ছিল? গ্রাফটা ছিল অনেকটা এইরকম, অনেকটা এইরকম, বা যদি আমরা অনেকটা এরকম, ঠিক আছে? আচ্ছা, এই অবস্থায় এই অবস্থায় আচ্ছা আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জায়গা নেই, তো বড় জায়গা না নিয়ে আমরা প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়েছিলাম না? ধরি আমরা এইটুকু জায়গা পর্যন্ত কাজ হিসাব করতে চাই, এইটুকু জায়গা পর্যন্ত কাজ হিসাব করতে চাই। আচ্ছা, তাহলে একটা ছোট্ট একটা অংশ নেই। এই টোটালটা হচ্ছে এস, জিরো থেকে এই টোটালটা হচ্ছে এস। বা ধরো আমি জিরো থেকে এস পর্যন্ত সরণ না, আমি সরণ হিসাব করতে চাই আগে ছিল এই জায়গায়, সেখান থেকে ওই জায়গায় চলে গেছে। আগে ছিল সে এই জায়গায়, আগে ছিল সে S1 পজিশনে বা SI পজিশনে, এখন চলে গেছে সে এস ফাইনাল পজিশনে। একটু বুঝো, সে আগে একটু সরেই ছিল আগে, তারপর বল প্রয়োগ করে তাকে আমি আরেকটু সরাইলাম। এখন বল এবং প্রযুক্ত বলের কারণে কতটুকু সরণ হয়েছে, আগে থেকে একটু সরে ছিল, তারপর বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করে তাকে আরেকটু সরাইলাম। তাহলে এইটুকু জায়গার মধ্যে কতটুকু কাজ হয়েছে সেটা আমি বের করতে চাই। তাহলে এইটুকু জায়গার মধ্যে কতটুকু কাজ, সেটা হবে এইটুকু জায়গার মধ্যে ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা বের করার জন্যই তো সমস্যা। তো আমরা এটাকে আরেকটু ছোট ছোট অংশে ভাগ করে ফেললাম, এত বড় অংশে না রেখে আমরা এটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলতে যাচ্ছি। তাহলে ছোট ছোট অংশটা কিরকম, কোন কালার দিয়ে করবো? এটা ধরো এই কালার দিয়ে করি। দেখো ছোট ছোট অংশ, আমরা এইখানে একটা ক্ষুদ্র অংশ ভাগ করি, এইখানে একটা ক্ষুদ্র অংশ ভাগ করি, ক্ষুদ্র অংশ, খুবই ক্ষুদ্র। ভাগ করে কি হইল? এই যে ক্ষুদ্র দূরত্ব, ক্ষুদ্র দূরত্ব, এটাকে আমরা বলতে পারি ডিএস। মনে আছে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এস এর ক্ষুদ্র পরিবর্তন ডিএস, এস এর ক্ষুদ্র পরিবর্তন ডিএস। এটাকে আমরা এক্স দিয়ে লেখা উচিত? আচ্ছা এস দিয়েই পড়ি, এক্স না এস দিয়ে পড়ি। আচ্ছা, এখন তুমি ধরো এই পজিশনটা মূল বিন্দু থেকে এইটার মাথা, শেষ মাথা পর্যন্ত, এটা ধরো এস। এই এস এর মান যে কোনো কিছু হতে পারে। আমি এটাকে এখানে কেটেছি, আমি এটাকে আরেকটু সামনে কাটতে পারতাম, আরেকটু সামনে কাটতে পারতাম, এখানেও কাটতে পারতাম, যে কোনো দূরত্বে কাটতে পারতাম। কত দূরত্বে কাটছি সেই দূরত্বটা হচ্ছে এস। তাহলে এস একটা ভ্যারিয়েবল। ওকে ওকে, এস একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। আর কি কি দেখতে পাচ্ছি এখান থেকে? এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এইটা একটা আয়তক্ষেত্র, এবং এটা অলমোস্ট একটা আয়তক্ষেত্র। এটা অলমোস্ট, আমি বলছি না যে একদম অ্যাকুরেট, বাট একেবারে প্রায় একদম কাছাকাছি একটা আয়তক্ষেত্র। তুমি দেখো, এটা তো বাস্তবে তো আমি একটু বড় করে আঁকাচ্ছি, এরকম 1 ইঞ্চির মতো। এটা তো 1 ইঞ্চি দিয়ে হিসাব হয় না, এটা তো হয় প্রায় 1 মিলিমিটারের মতো, 1 মিলিমিটারের চেয়েও কম, ক্ষুদ্র। দেখো আগে আমাদের অনেক লস পাওয়া যাচ্ছিল না, অনেক এক্সট্রা জায়গা পাওয়া যাচ্ছিল, যখন ক্ষুদ্র একটা নিলাম এটা অলমোস্ট একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, প্রায় সবটুকু এটার মধ্যে চলে আসছে, তাই না? আমি যদি এখানে একটু বলি যে দেখো ভাই এখানে একটু সোজা, এখানে একটু বাকি আছে উপরে, তুমি চোখের দেখায় বুঝতে পারবা? তুমি তো আরো ফোনে দেখতেছো, বুঝতে পারবা? পারবা না। এখন যদি বলো ভাই আমার বাসায় 86 ইঞ্চির টিভি আছে, আমি 86 ইঞ্চির টিভিতে দেখতেছি, ওখানে একটু ফাঁকা আছে, ধ্যাৎ,
ওগুলো হইতো না, ওগুলো না, নর্মাল হিসাব করো, এটা আরো ছোট। আচ্ছা, তাহলে এইটুকু জায়গার যে ক্ষেত্রফল, এইটুকু জায়গার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কি হবে? হ্যাঁ দেখো, এফ পরিবর্তনশীল। এফ পরিবর্তনশীল মানে কি? এস এর সাথে সাথে এফ পরিবর্তন হয়। এস এর বিভিন্ন মানের জন্য এফ এর বিভিন্ন মান পাওয়া যায়। এস এর বিভিন্ন মানের জন্য এফ এর বিভিন্ন মান পাওয়া যায়। এই তুমি কি এটা গত ক্লাসে পড়ছিলা যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, প্রথম লেকচারে দেখছিলা না? তাহলে তুমি বলতে পারো যে এফ, এই যে এফ, এই এফ আসলে এস এর একটা ফাংশন, যেখানে এস হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যে বল হচ্ছে, সরি, এস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটার মান আমি ধরে নিতে পারি। আর স্মরণের মান কত হইলো তার উপর ডিপেন্ড করে এফ বা বলের মান পাওয়া যায়, যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। গত ক্লাসটা দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে। গত ক্লাস না দেখলে আজকের ক্লাস একদম মাথার 3-4 হাত উপরতে চলে যাবে। ধরে নিচ্ছি দেখছো। দেখো তাহলে এই পরিমাণ, এই পরিমাণ স্মরণ, আর এই উচ্চতাটা কত হবে? উচ্চতাটা কত হবে? এটা কি বলের মান, এস দূরত্বে বলের মান কত হবে? ফাংশনে এস এর মানটা বসায় দাও, তাহলে বলের মানটা তুমি পেয়ে যাচ্ছ। ফাংশনে কি হয়? ইনপুট দিলে আউটপুট দেয়। আউটপুট কি? বল। আমি চাচ্ছি এই অবস্থানে বলের মানটা কত, মানে এই দৈর্ঘ্যটা কত আয়তক্ষেত্রের। তো আউটপুট আমি কেমনে পাবো? ফাংশনটার মধ্যে এস ইনপুট দিলে তো আউটপুটটা পাবো। আচ্ছা, তো এফ এস হচ্ছে আমার এই উচ্চতাটা বা দৈর্ঘ্যটা। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে ডিএস। তাহলে এই ক্ষুদ্র জায়গার, এই ক্ষুদ্র জায়গার, ক্ষুদ্র জায়গার ক্ষুদ্র কৃতকাজ, ক্ষুদ্র কৃতকাজ, ক্ষেত্রফল মানে তো কৃতকাজ, ক্ষেত্রফল মানে তো কৃতকাজ। তো আমি বললাম ডিডাব্লিউ, ডিডাব্লিউ মানে হচ্ছে ক্ষুদ্র কৃতকাজ। কত? এফ মানে ফাংশনটা, এফ অফ এস ডিএস, এফ অফ এস ডিএস। এফ অফ এস মানে কি? এফ অফ এস মানেই তো এই যে বল, ডিএস, এটা হচ্ছে আমাদের ডি ডাব্লিউ। বুঝতে পারতেছো? মানে নাকি কথা বেশি কঠিন হয়ে যাচ্ছে? বুঝতে পারতেছো? কমেন্টে জানাও যে ভাই আপনার ক্লাস বুঝতেছি না বা আপনার ক্লাস বুঝতেছি। আমার তো ক্ষুদ্র কাজ বের করে লাভ নাই। একইভাবে এই সেম প্রসেসে আমার প্রত্যেকটা জায়গার ক্ষেত্রফল বের করতে হবে। এইটুকু জায়গার ক্ষেত্রফল আমি বের করছি, ভাই এইটুকু জায়গার ক্ষেত্রফল আমার হবে না, আমার সবটুকু ক্ষেত্রফল লাগবে। আমার এস আই বা এস ইনিশিয়াল থেকে এস ফাইনাল পর্যন্ত সব কৃতকাজ যোগ করতে হবে। কাজ একটা কি? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বের করলে কাজ হবে। তো আমি বলতে পারি আমার টোটাল ক্ষেত্রফল, যেটা টোটাল যে ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল কি হবে? এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সকল কিছুর যোগফল। আমি বলতে পারি আমার যে কৃতকাজ ডাব্লু, সেই কৃতকাজ ডাব্লু হবে এরকমই, যে এফ ডট ডিএস যেটা আছে না, এই এফ ডট ডিএস, এটার সামেশন, এটার চিহ্ন, এই চিহ্নের নাম হচ্ছে সামেশন। সামেশন মানে হচ্ছে যোগফল, সামেশন মানে হচ্ছে যোগফল। এটার যত রকম, এখানে যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, এফডিএস এ ভাগ করা যায়, কারণ এটা তো আমি ক্ষুদ্র একটা নিলাম, এই পাশে আরেকটা ক্ষুদ্র নিব, তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, এই পাশে একটা 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 একটা, এভাবে অনেকগুলো অংশে আমি ভাগ করব, পরে সবগুলো অংশকে আমি যোগ করব। এরকম এফডিএস অনেকগুলো আসবে, সবগুলোকে আমি যোগ করব। এই যোগ করাকে বলে সামেশন। দিয়ে আমি একটু সুন্দর করে আঁকাই। এইবার হয়েছে এফ ডিএস, ঠিক আছে? এফ ডিএস। এখন এই যে যোগ, সামেশন, সামেশনের এস, এটার নাম হচ্ছে সামেশন বা সাম। সামের যে এস, এই এসটাকে টেনে যদি তুমি লম্বা করো, তাহলে জিনিসটা দেখায় এরকম, তাই না? এসকে টেনে লম্বা করলে এরকম হয় না? তাহলে কৃতকাজ ইকুয়ালস টু সামেশনটাকে এভাবে টেনের বড় করা হইলো এবং বলা হইলো এফ ডি এস। এর কথাটার অর্থ কি জানো?
সামেশন মানে হচ্ছে এরকম কিছু অংশ আছে, অংশগুলোকে আমি যোগ করতেছি। আর এটাকে যখন টেনে আমি এরকম চিহ্ন দিচ্ছি, এটাও সামেশন, তবে এটার একটা বিশেষ নাম আছে, এটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরকম অংশ তো আমি যোগ করব, তবে এরকম অংশের পরিমাণটা অনেক ক্ষুদ্র। এই যে ডিএস, এই ডিএস এর পরিমাণটা অনেক ক্ষুদ্র, এবং যখন আমি যোগ করব এরকম অংশের পরিমাণ প্রায় অসীম হয়ে যাবে। চিন্তা করো, যদি আমি এরকম আরো ছোট্ট ছোট্ট করে করি, ক্ষুদ্র ক্ষুদ্র সুতার মতো, তাহলে এখানে কতগুলো সুতা হবে? অনেক সুতা হয়ে যাবে না? গুণে শেষ করা যাবে? আমার যে একটা চুল, এই যে একটা চুল, এই চুলকে যদি আমি এখানে রাখি, এরকম কয়টা চুল রাখতে পারবো? লাখ লাখ রাখতে পারবো। তো এটাই বলতেছে যে সামেশনটার অর্থ হচ্ছে এরকম এই অংশটা অনেক ক্ষুদ্র, এবং এই যোগফলটা এরকম অসংখ্য যোগফল থাকবে, সবগুলোকে যোগ করলে আমি আমার মোট কাজ পাচ্ছি। মোট কাজ পাচ্ছি। এটাকেই বলে ইন্টিগ্রেশন। এটাকেই বলে ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশনের একটা অনবদ্য উপাদান হচ্ছে তার লিমিট। কোন জায়গা থেকে কোন জায়গায় ইন্টিগ্রেশন করবে? ইন্টিগ্রেশন মানে কি? ক্ষেত্রফল। তো কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে ক্ষেত্রফল বের করবে বলতে দিতে হবে না যে ভাই আমি এই এসআই থেকে এসএফ পর্যন্ত ক্ষেত্রফল বের করব। যদি না বলে দেই তুমি কোন জায়গার ক্ষেত্রফল বের করবা? তুমি কি এইটুকু বের করবা, নাকি এইটুকু বের করবা, নাকি পুরা বোর্ড বের করবা? গ্রাফ তো পুরা বোর্ড জুড়ে চলবে। লিমিটটা বলে দিতে হয়। তো তোমাকে লিমিট বলে দিতে হবে যে আমি এস ইনিশিয়াল থেকে এস ফাইনাল পর্যন্ত ইন্টিগ্রেশন করব। এগুলোকে বলা হয় লোয়ার লিমিট। দেখো এই যে এটাকে বলা হয় লোয়ার লিমিট, আর উপরেরটা এটাকে বলা হয় আপার লিমিট। লোয়ার লিমিট মানে কোন জায়গা থেকে হিসাব শুরু করে কোন জায়গা পর্যন্ত তুমি হিসাবটা করবা, বা আরো ফ্র্যাঙ্কলি বললে ক্ষেত্রফলটা বের করবা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই ফাংশন। এইটা হচ্ছে আমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করব সে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সে। তাই নমেনক্লেচারটা একটু টাফ, বাদ দাও এটা। তো এইটাকে আমি ইন্টিগ্রেশন করি, এইটাকে আমি ইন্টিগ্রেশন করি, ফাংশনটাকে আমি ইন্টিগ্রেশন করব। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? এস এর সাপেক্ষে। এই যে টোটাল কম্বাইনিং এই যে এই চিহ্ন, আচ্ছা লিমিট তো নিচেরটা বাদ, এই যে এই চিহ্ন, এই যে এস এর মতো যে চিহ্নটা, আর এই পাশের যে এইটা, এই দুইটা একসাথে যখন একটা ফাংশনকে দুই পাশ থেকে চেপে ধরে, তখন আমরা বলি এই ফাংশনটা এখন ইন্টিগ্রেট হচ্ছে। ঠিক আছে? যখন ডিফারেন্সিয়েশন ছিল তখন কি ছিল? আমরা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতাম কেমনে? ডিএক্স দিয়ে সামনে এই চিহ্নটা দিয়ে দিতাম, তাহলে বলতাম যে এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি, এই ফাংশনকে আমি ডিফারেন্সিয়েট করছি। আর ইন্টিগ্রেট কেমনে করে? মাঝখানে ফাংশনটাকে রেখে দুই পাশ থেকে দুইজন চাপ দেয়, এই পাশ থেকে এইজন, এই পাশ থেকে এইজন, আর মাথার উপর একটা লোয়ার লিমিট বসে, একটা আপার লিমিট বসে। এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন খুব সিম্পল ভাষায় হলো ক্ষেত্রফল বের করা। ক্ষেত্রফল বের করার প্রসেসকেই বলা হয় ইন্টিগ্রেশন। এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এবং ডিফারেন্সিয়েশন অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে খুব সুন্দর ক্লোজ একটা রিলেশনশিপ আছে। আমরা অনেক সময় অনেক কিছুই দেখি, হয়তো কল্পনা করি না, হয়তো চিন্তা করি না যে এদের মধ্যে আবার কেমন রিলেশন থাকবে। একটা ডিফারেন্সিয়েশন, আবার একটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে এত গ্রাফ এত কিছু, আর ডিফারেন্সিয়েশন তো ওই বেচারা একটা ঢাল বের করতো। এদের মধ্যে সম্পর্ক থাকার তো কোনো ওয়ে হয় না, তবে এদের মধ্যে খুবই দারুণ একটা সম্পর্ক আছে। আমি যদি একটু ব্যাখ্যা করি, তোমাকে একটা হিন্ট দেই। মূলত ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন হলো ইন্টিগ্রেশনের উল্টো। ডিফারেন্সিয়েশন হলো ইন্টিগ্রেশনের উল্টো। ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন যেটা, এটা হলো ইন্টিগ্রেশনের উল্টা। ইন্টিগ্রেশনের উল্টা, একটা আরেকটার উল্টা। এটা আমরা একটু দেখার চেষ্টা করব এখন। যেমন ইন্টিগ্রেশন আসলে কি ছিল? ক্ষেত্রফল। আর ডিফারেন্সিয়েশন কি ছিল? ডিফারেন্সিয়েশন ছিল ঢাল নির্ণয় করা। তোদের মনে আছে গত ক্লাসে আমরা একটা ফাংশনের গ্রাফ আঁকিয়েছিলাম, তারপর সেই ফাংশনের ঢাল এঁকেছিলাম। চলো আমরা প্রথমে একটা ফাংশন আঁকাই। আমরা একটা ফাংশন আঁকাই, যেমন আমাদের এক্স অক্ষ, আমাদের ওয়াই অক্ষ।
তো গ্রাফটা ধরো এরকম, কেমন হতে পারে, ধরো সহজে একটা গ্রাফ আঁকাই, গ্রাফটা সহজ আঁকাই, ধরো এইরকম হচ্ছে গ্রাফটা হচ্ছে এইরকম, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এই গ্রাফের ঢাল কত, দেখো তো, তুমি যদি যে কোনো জায়গায় একক ঘর হিসাব করো, যে একক ঘর ডান দিকে সরার কারণে এইখানে কত ঘর উপরে উঠছে, ধরলাম এইখানে একক ঘর সরার কারণে এখানে এক ঘর উঠছে, ধরে নিলাম আর কি, তাহলে তো হইল না। ধরো, আচ্ছা হোক, সমস্যা নেই, ধরলাম এক ঘর সরার কারণে এটা দেখে কতটুকু মনে হচ্ছে, দেখে তো প্রায় 0.5 মতো মনে হচ্ছে, তাই না? এখানে ঢাল কত, এখানে ঢাল m সমান 0.5, তাহলে ঢালের গ্রাফটা কিরকম হবে, আমরা যদি এইটুকুটা কপি করি বা ডুপ্লিকেট করলে এটা থাকলো এখানে। আচ্ছা, ঢালের গ্রাফটা আঁকাতে চাই, এটা ছিল ধরো এদিকে s, এইদিকে ধরো f, এখন ঢাল, এটা হচ্ছে আমাদের ঢাল, বা এটা f লাগবে এমন কোনো কথা নাই, এটা হতে পারে y, এটা হতে পারে s, বা এটা হতে পারে x, এটা হলো ঢাল, এটা হলো আমার ঠিক আগের মতোই x। তাহলে ঢাল কত, ঢাল কিন্তু 0.5, ঢাল কিন্তু চেঞ্জ হচ্ছে না, প্রত্যেকটা জায়গায় এক ঘর গেলে 0.5, এক ঘর গেলে 0.5, এক ঘর গেলে 0.5, তাহলে ঢাল আমার ইউজুয়ালি এখানে 0.5, ঢাল কত, ঢাল হচ্ছে 0.5, 0.5। এখন আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করেছিলাম, সেই ক্ষুদ্র অংশে যদি এখানে ভাগ করি একটা, দেখো তো এই জায়গায় ধরে নিচ্ছি যে এক ঘর ভাগ করছি না, এটা তো তোমার মানে অত বক্ররেখা না, সরল রেখা, সো এখানে ক্ষুদ্র অংশে ভাগ করা আর এক ঘরে ভাগ করা তো একই রকম। গত ক্লাসে তো আমরা দেখেছিলাম যে সরল রেখা হলে এক ঘরে ভাগ করে হিসাবটা নিলেই হয়, আর বক্ররেখা হলে ক্ষুদ্র অংশ নিতে হয়। তো ধরো আমরা নিচ্ছি এটাই আমাদের ক্ষুদ্র অংশ, ধরে নিলাম এটাই আমাদের ক্ষুদ্র অংশ। আচ্ছা, এখানে তাহলে একটু অ্যাকুরেট ভাবে আঁকাই, তাহলে এটা উপরের দিকে হবে 0.5 প্লাস, তাহলে এইটা আমার কি, এইটা আমার ডেল এক্স, বা আরো ক্লিয়ারলি বললে এইটা আমার ডিএক্স, এইটা আমার ডিএক্স। এখন এই যে ঢাল, এটা কি, এটা তো ঢাল, আমি কিভাবে পাইছি, আমি কিভাবে পেয়েছিলাম, দেখো তো ঢাল আমি কিভাবে পেয়েছিলাম, এটা ছিল আমাদের ওয়াই অক্ষের পরিবর্তন, এটা ছিল আমাদের ওয়াই অক্ষের পরিবর্তন, এটা ছিল আমাদের এক্স অক্ষের পরিবর্তন, বা ডেল না লিখে আমার লেখা হচ্ছে ডি, এটা ছিল আমার ওয়াই অক্ষের পরিবর্তন, এটা ছিল আমার এক্স অক্ষের পরিবর্তন। তো ঢাল আমি পেয়েছিলাম ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইড বাই এক্স অক্ষের পরিবর্তন, তাই না? 0.5 বাই 1 মানে 0.5। আর নিচে এই ক্ষেত্রফলটা আবার কি জিনিস, নিচের এই ক্ষেত্রফলটা কি জিনিস দেখো তো, ক্ষেত্রফলটা এখানে ক্ষেত্রফল যেটা, ক্ষেত্রফল মানে ইন্টিগ্রেশন না, ক্ষেত্রফল মানে কি ইন্টিগ্রেশন না, ইন্টিগ্রেশন কত আসে, এটা ঢাল, এটা তো ঢাল, কার ঢাল, ওই যে উপরের ঢাল, ঢাল গুণন ডিএক্স, ঢাল গুণন ডিএক্স। আচ্ছা দেখো তো ঢাল গুণন ডিএক্স আসলে কি জিনিস, ঢাল গুণন ডিএক্স আসলে কি জিনিস, ঢাল গুণন ডিএক্সটাকে গুণ করে দাও, এটা আসলে ডি ওয়াই না, তাহলে এই দুইটা আসলে সেম না, ডি ওয়াই না, ক্ষেত্রফলটা আসলে ডি ওয়াই কি না, এখানে যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা উপরের গ্রাফে ডি ওয়াই না, ডি ওয়াই। তাহলে তুমি যখন একটা গ্রাফের কোন একটা অংশের ক্ষেত্রফল বের করতেছো, তখন আসলে তুমি চিন্তা করতেছো যে এই গ্রাফটা যদি এমন কোনো গ্রাফ থাকতো যাকে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যায়,
তাহলে সেই গ্রাফের ওয়াই অক্ষের পরিবর্তনটা মানে ডিওয়াইটা হয়ে এই গ্রাফটা। আরেকবার ধরো তুমি কোনো একটা গ্রাফের একটা জায়গার ক্ষেত্রফল বের করলা, এর অর্থ হচ্ছে যদি এমন কোনো একটা গ্রাফ থাকতো যেই গ্রাফের ঢালের গ্রাফ এই গ্রাফের মতো, তাহলে এই ক্ষেত্রফলের মান হচ্ছে ওই গ্রাফের ওই নির্দিষ্ট জায়গার ওয়াই অক্ষের পরিবর্তন। ক্ষেত্রফল ইকুয়ালস টু ঢাল গুণন এক্স, এবং এই ক্ষেত্রফল আসলে হচ্ছে যদি এমন কোনো গ্রাফ থাকতো যাকে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যায়, তাহলে সেই গ্রাফের ওয়াই অক্ষের পরিবর্তন, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানেই আমাদের কি? ক্ষেত্রফল মানেই আমাদের ইন্টিগ্রেশন। এটাই হলো আমাদের আলটিমেটলি ইন্টিগ্রেশন। তো দেখো, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কিন্তু জড়িত। তুমি যদি কোন একটা জায়গাকে ইন্টিগ্রেট করো, তাহলে আসলে তুমি ওটার করেসপন্ডিং মেইন যে গ্রাফটা, সেই মেইন গ্রাফের মূল গ্রাফে ফেরত যাইতে পারতেছো। মূল গ্রাফটা কতটুকু পরিবর্তন হয় সেটা তুমি বের করতে পারতেছো। তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন এটা আসলে চেঞ্জ ইন মেইন গ্রাফ। এখানে এটা কি গ্রাফ? এটা হচ্ছে মেইন গ্রাফ, এটা হচ্ছে ডিফারেন্সিয়েট গ্রাফ। মেইন গ্রাফ, এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল গ্রাফ। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? যদি তোমার কাছে একটা গ্রাফ থাকে, তুমি যদি সেটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি নিচের গ্রাফে মুভ করে চলে আসবা, আর যদি তুমি কখনো নিচের গ্রাফে চলে আসো, ডিফারেন্সিয়েশন করে ফেলছো, উল্টায় উপরেরটা কেমনে ফেরত যাবা? উপর থেকে নিচে আসা তো সহজ, উপরের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে দিলে নিচের গ্রাফটা তুমি পাবা। এখন নিচের গ্রাফটা থেকে উপরের গ্রাফে যাওয়ার জন্য যে কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে ইন্টিগ্রেশন করব, তাহলে সেইটুকু জায়গার মধ্যে ওয়াইয়ের পরিবর্তন পাবো। এখন ওয়াইয়ের পরিবর্তন মানে কি? এইটুকু জায়গায় ফাংশনের মানটা, তাই কি না? আমি তো এখানে ক্ষুদ্র একটা অংশ নিয়েছি। যদি আমি বড় একটা অংশ নিতাম, যে এইখান থেকে বা ধরো একদম শুরু থেকে একদম এই মাথা পর্যন্ত, এইখান থেকে একদম এই মাথা পর্যন্ত, এই মাথা, আমি যদি এই বড় জায়গার মধ্যে ক্ষেত্রফলটা বের করতাম, এই বড় জায়গার ক্ষেত্রফল কি বুঝাইতো? ছোট জায়গার ক্ষেত্রফল বুঝাইছে এই ছোট জায়গায় ওয়াইয়ের পরিবর্তন। বড় জায়গার ক্ষেত্রফল বুঝাইতো এই বড় জায়গায় ওয়াইয়ের পরিবর্তন। বড় জায়গায় ওয়াইয়ের পরিবর্তন কোনটা? এই বড় জায়গায়, এখান থেকে এইটা, তাহলে বড় জায়গায় ওয়াইয়ের পরিবর্তন এইটা। তার মানে আমি যদি উপর থেকে ডিফারেন্সিয়েশন করি, নিচের গ্রাফটা পাবো। নিচের গ্রাফটা যদি একটা নির্দিষ্ট এলাকার মধ্যে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি উপরের গ্রাফের পরিবর্তনটা পাচ্ছি। এখন এই পরিবর্তন মানে কিসের পরিবর্তন? এই পরিবর্তনটা মানেই তো এই যে এটা তো ওয়াই মানে কি একটা ফাংশন, ওয়াইকে ডিফারেন্সিয়েট করেই তো এটা পাচ্ছি। এই ফাংশনটার কতটুকু মানের পরিবর্তন হয়, কাজেই ফাংশনকে ডিফারেন্সিয়েট করে নিচেরটা পাই। নিচেরটা যেহেতু একটা লিমিটেশন আছে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে করতে হয়, নির্দিষ্ট জায়গার মধ্যে ইন্টিগ্রেশন করে আবার ওই ফাংশনটা ওই লিমিটের মধ্যে কতটুকু পরিবর্তন হয় সেটা আমরা বের করতে পারি। সো হয়তো আমরা ফুললি ইন্টিগ্রেশন থেকে ডিফারেন্সিয়েশনে আসতে পারি, কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনে ব্যাক যাওয়ার জন্য আমরা ফুললি যাইতে পারি না। যদি আমরা এটাকে এভাবে বলি যে আমাদের যে মূল যে ফাংশনটা যেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে এটা পাইছি, ওটাকে আমরা এফ অফ এক্স বললাম, এফ অফ এক্স। আর এটাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা ফাংশন পাওয়া যায় না, ঢালের ফাংশনকে ধরেন আমরা বললাম
বা ধরো ভ্রাতা আমি বললাম জি অফ এক্স, হ্যাঁ জি অফ এক্স, তাহলে এফ অফ এক্স থেকে জি অফ এক্স এ যাওয়ার উপায় কি? তোমাকে তোমাকে এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে তুমি জি অফ এক্স পাবা। তাহলে তুমি জি অফ এক্স পাবা। আবার জি অফ এক্স থেকে এফ অফ এক্স এর ফেরত যাওয়ার উপায় কি? তোমার জি অফ এক্স কে ইন্টিগ্রেট করতে হবে একটা লিমিটের মধ্যে। কোন লিমিটের মধ্যে? দেখো আমি কার মধ্যে করছি, ধরো একটা লিমিট, যে কোনো একটা লিমিট আমি ধরলাম এ থেকে বি, আমি লিমিট একটা ধরলাম এ থেকে বি, এ থেকে বি এর মধ্যে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি কি পাবা? তুমি এ থেকে বি এর মধ্যে এই ফাংশনের পরিবর্তনটা পাবা। কার মধ্যে? এ থেকে বি এর মধ্যে, এ থেকে বি এর মধ্যে এই ফাংশনের পরিবর্তনটা পাবা। যেই এ আর বি এখানে লেখার দরকার নেই, পরিবর্তনটা মানেই তো এ আর বি এর মধ্যে পরিবর্তন। কাজেই বিষয়টা হচ্ছে তুমি ফুললি একদম সম্পূর্ণভাবে এটাকে এটাই রূপান্তর করতে পারো, কিন্তু এটাকে এটাই ফুললি রূপান্তর করতে পারো না, শুধু পার্থক্যে রূপান্তর করতে পারো, শুধু পার্থক্যে রূপান্তর করতে পারো। বুঝতে পারছো? সো তুমি জি অফ এক্স থেকে এফ অফ এক্স এ সহজে রূপান্তর করতে পারবা না, আমাদের এই প্রসেসে রূপান্তর করতে পারবা না। কিসে রূপান্তর করতে পারবা? এফ অফ এক্স এর পরিবর্তনে রূপান্তর করতে পারবা। সো একদম যে অ্যাকুরেটলি উল্টা সেটা বলা যায় না, তবে দেখো দুইটা কিন্তু একটা আরেকটার পরিপূরক বা একটা একটার উল্টা, একটা করলে এটা পাওয়া যায়, একটা করলে আরেকটা পাওয়া যায়। এটাই তুমি ইয়াতেও দেখতে পারবা। আমরা যদি কিছু ফর্মুলা দেখতে চাই, যে আমরা যেমন ডিফারেন্সিয়েশনের কিছু ফর্মুলা দেখেছি, যে এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, এটাকে যদি সাইন এক্স হয় তাহলে এটা হয়তো কজ এক্স, এটা কজ এক্স হলে এটা হয় মাইনাস সাইন এক্স, এটা এক্স টু দি পাওয়ার এন হলে এটা হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এরকম ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা আছে, যে এটা কত হইলে এটা কত হবে, এর কিছু ফর্মুলা আছে। তবে সবচেয়ে চমকপ্রদ যে জিনিসটা, আমাদের এটা অত ফিজিক্সে অত বেশি প্রয়োজন হবে না, ম্যাথামেটিক্সে প্রয়োজন হয়। ম্যাথামেটিক্সে অনেক সময় লিমিট দেওয়া থাকে না, অনেক সময় লিমিট দেওয়া থাকে না, তোমাকে বলে দেয় যে এফ অফ এক্স এটাকে তুমি ইন্টিগ্রেট করো ডি অফ এক্স, বা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করাকে বলা হয় ইন্টিগ্রেট করো। আর যেই গণিতের যেই শাখায় বা ক্যালকুলাসের যেই শাখায় ইন্টিগ্রেশন নিয়ে কথা বলা হয় সেটাকে বলা হয় ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, তো দেখো লিমিট নাই, তুমি তো যদি লিমিট না জানো ক্ষেত্রফল কেমনে বের করবা? বের করা পসিবল হয় না। নির্দিষ্ট কোনো মান নাই, নির্দিষ্ট কোনো মান নাই। একটা ফাংশন বের করা যায়, যেটা আমরা ফর্মুলা দেখব, তবে এটা যে সত্যি এমন হবে নির্দিষ্ট কোনো ভ্যালু থাকে না, এটার সাথে একটা ধ্রুবক যোগ করে দিতে হয়। ধ্রুবক কেন যোগ করতে হয়? এটা অজানা ধ্রুবক, এটার মান আমি জানি না কেন যোগ করতে হয়, কারণ আমাকে কোনো লিমিট দেয় নাই। যদি আমাকে লিমিট দিত আমি এইটুকু থেকে এইটুকু হিসাব করে ক্ষেত্রফলটা বলে দিতাম, কোনো লিমিটই দেয়নি, একদম অসীম ক্যানভাস দিয়ে দিছে, কারণ এই জায়গায় আমি ক্ষেত্রফল কেমনে বের করব? এটার মান তো জানা নাই। সো একটা ধ্রুবক থাকবে, একটা ধ্রুবক থাকে, এটা ক্যালকুলাসের নিয়ম। একটা ধ্রুবক থাকে যেটা মান বের করা সম্ভব না, এটার মান বের করা এটা কনস্ট্যান্ট কোনো একটা ভ্যালু বের করা সম্ভব না, অসীমের কাছাকাছি, বের করা পসিবলই না। তার সাথে একটা ফাংশন থাকবে, এই ফাংশনটা বের করা যাবে। তো আমরা একটু ফর্মুলাটাই দেখব, যে এখানে কি থাকলে এই ফাংশনটা কি হয়, এখানে কি থাকলে এই ফাংশনটা কি হয় সেটা আমরা দেখতে চাই। দেখো, কিছু সূত্র মুখস্থ রাখা দরকার, যেগুলো আমি দেখি তোমাদের ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র আমি এই পাশে লিখবো, সেটার ইন্টিগ্রেশনটা কিরকম হয় সেটা আমরা এই পাশে দেখি। ডিফারেন্সিয়েশনে অনেক সূত্র মুখস্থ রাখা লাগছে, ইন্টিগ্রেশনে এত কিছু মুখস্থ রাখা লাগবে না, অল্প কিছু মুখস্থ রাখলেই হবে, জাস্ট অল্প কিছু। দেখো আমরা কি দেখেছিলাম, আমরা একটু ডিফারেন্সিয়েশনটা মনে করাই দেবো তোমাদের। আমরা দেখেছিলাম ডি বাই ডি এক্স, এক্স টু দি পাওয়ার এন কত হয়? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? ডি বাই ডি এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটার করেসপন্ডিং, তাহলে দেখো তো এইটাকে তাহলে আবার ইন্টিগ্রেশন করলে আগেরটা ফেরত পাওয়া উচিত,
মানে আগেরটার পরিবর্তন যদিও বা ফেরত পাবে, বাট আগেরটা ফেরত পাওয়া উচিত। হ্যাঁ, দেখো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, লিমিট আমি দিলাম না, হ্যাঁ লিমিট আমি দিলাম না, তাহলে লাস্টে প্লাস একটা c দিয়ে দিতে হবে বা যে কোনো একটা ধ্রুবক যোগ করে দিতে হবে x টু দি পাওয়ার n। তাহলে এটার হয় এখানে যেরকমটা ছিল, এখানে যেরকমটা ছিল তোমার পাওয়ার যেটা থাকতো সেটা গুণ হয়ে যেত আর পাওয়ার 1 কমে যেত, এখানে অন্যরকম হয়। এখানে পাওয়ার 1 যোগ হয়ে যায় আর সেটা দিয়ে ভাগ হয়ে যায়, পাওয়ার 1 যোগ হয়ে যায় আর সেটা দিয়ে ভাগ হয়ে যায়, প্লাস আমি একটা ধ্রুবক দিয়ে দিব। কেন ধ্রুবক দিতে হবে? কারণ এখানে কোনো লিমিট নেই। যদি লিমিট থাকতো এ থেকে বি লিমিট, তাহলে অনেক ভালো, তাহলে অনেক ভালো, তাহলে আমি এখানে সুন্দর মতো আমি বলে দিতাম এখানে এ থেকে বি আমি হিসাব করব। আমি বের করে দিচ্ছি, আমি বুঝাই দিচ্ছি কেমন ইউজ করতে হয়, জাস্ট এটা মাথায় রাখো, এটা আপাতত মুখস্থ রাখো, আপাতত জাস্ট মুখস্থ রাখলেই হবে। সি আচ্ছা, এখন যেটা প্রশ্ন যে এইটার সাথে ওইটা কেমনে মিল গেল, দেখো তুমি যদি এই যে n x টু দি পাওয়ার n মাইনাস 1 কে আবার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করো, দেখো n x টু দি পাওয়ার n মাইনাস 1 কে যদি তুমি আবার ইন্টিগ্রেশন করো কি পাবা? n তো একটা ধ্রুবক, n তো একটা ধ্রুবক, ডিফারেন্সিয়েশনে যেমন ধ্রুবক রাশি আমরা আলাদা করে বাইরে নিয়ে চলে আসতাম, ইন্টিগ্রেশনও ধ্রুবক রাশি আলাদা করে বাইরে নিয়ে চলে আসা যায়, বাইরে নিয়ে চলে আসা যায়। তাহলে ভিতরে কে থাকলো x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এখন আমরা কি দেখলাম? পাওয়ার 1 বৃদ্ধি পায়, পাওয়ার যদি n থাকে তাহলে n প্লাস 1 হয়ে যায়, তাহলে পাওয়ার 1 বাড়বে, x এর পাওয়ার n মাইনাস 1 ছিল তার সাথে 1 বাড়বে, আর নতুন যে পাওয়ারটা থাকলো সেটা নিচে ভাগ হয়ে যাবে, তাই তো? প্লাস একটা c দিতে হবে যেহেতু কোনো লিমিট এখানে দেয়া নাই। তাহলে এটা হিসাবে কত হয়? প্লাস মাইনাস কাটাকাটি হয়ে n থাকে, n আর n কাটাকাটি হয়ে যায়, এটা কাটাকাটি হয়ে যায়, কি থাকে? x টু দি পাওয়ার n। দেখো এইটাকে ইন্টিগ্রেট করে আবার x টু দি পাওয়ার n পাওয়া গেল, x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যেত, ওইটাকে আবার ইন্টিগ্রেট করে x টু দি পাওয়ার n পাওয়া গেল, প্লাস একটা c দিতে হবে। কেন? কারণ এখানে কোনো লিমিট দেয়া নাই, কোনো লিমিট দেয়া নাই, বুঝতে পারছি? আচ্ছা, তো প্রমাণ হইলো যে হ্যাঁ ওইটা আর এটা আসলে একটা একটার উল্টা। তাহলে এখন আমাকে বিশ্বাস করো, এখন আমাকে বিশ্বাস করো তাহলে। তাহলে ডি বাই ডি এক্স তোমরা সাইন এক্স দেখেছিলা কত? কজ এক্স, এখানে উল্টাটা হবে, সাইন এক্স ডিএক্স এটা হবে মাইনাস কজ এক্স ডিএক্স প্লাস সি। এই মাইনাস কেন হইল? হবে ভাইয়া, মাইনাসটা হবে, তুমি ক্যালকুলাস যখন পড়বা আরো ক্লিয়ারলি বুঝবা। এখন আমাকে বিশ্বাস করো, আমি তো গণিত পড়তে আসিনি, আমি পদার্থবিজ্ঞান বুঝার জন্য গণিত যতটুকু দরকার সেটা পড়তে এসেছি। ডি বাই ডিএক্স কজ এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স ছিল, তাহলে ইন্টিগ্রেট যদি আমি আচ্ছা দেখো, ও ওটা ওইভাবে না লিখে ওটা এখানে লিখলে আরো ক্লিয়ারলি বুঝবা। দেখো মাইনাস সাইন এক্স ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কজ এক্স পাওয়া যায়, তাহলে আমি বলতে পারি যে যদি শুধু সাইন এক্স কে ইন্টিগ্রেট করতাম তাহলে মাইনাস কজ এক্স পাইতাম। বুঝো নাই? মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে কজ এক্স পাওয়া যায়, তাহলে আমি বলতে পারি যে যদি আমি শুধু সাইন এক্স কে ইন্টিগ্রেট করতাম তাহলে মাইনাস কজ এক্স পাইতাম। এবার বুঝছো যে আমার কতটা সত্যি ছিল? মানে ওইটাকে উপরে না লিখে নিচে লিখলাম যেন এটার সাথে তুমি মিলাইতে পারো। এটাকে যদি দেখি যে সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে কজ এক্স পাওয়া যায়, তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাওয়া যায়, তাহলে কজ এক্স কে আবার যদি ইন্টিগ্রেট করি তাহলে আবার সাইন এক্স পাওয়া যাবে। এগুলো ছিল বেসিক। ইনভার্সেরটা এখন জানা লাগবে না, সমস্যা নেই, ইনভার্সেরটা এখন মনে রাখা লাগবে না, এটা মনে রাখবা। আর এটা এরকম হলো কেন? x টু দি পাওয়ার n dx। আর কোনটা তোমাদের জানা দরকার?
তারপর তোমরা দেখছো ডি বাই ডিএক্স ln x, এটা কত আসতো? এটা আসতো 1/x। তোমরা এখান থেকে তাহলে উল্টাটা তোমরা জেনে রাখবা যে 1/x dx, এটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে ln x প্লাস সি, ln x প্লাস সি। আচ্ছা, এরপরে দেখো তো, যদি এমন হইতো যে ডি বাই ডিএক্স এক্স কত আসে? 1, তাহলে ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স, 1 ইন্টু ডিএক্স তো লেখার প্রয়োজন নাই, শুধু লেখা যায় ইন্টিগ্রেশন ডিএক্স। কত আসবে? এটা আসবে এক্স যোগ সি। বুঝতে পারছো? আবার আরেকটা অনেক বিখ্যাত একটা জিনিস, তোমার তো লেখাই হলো না, ওইটা একটা বিখ্যাত একটা জিনিস, মনে করো তো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মনে আছে? ই টু দি পাওয়ার এক্স, যে আমরা যদি ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স করতাম, আমরা ই টু দি পাওয়ার এক্সই পাইতাম। এখান থেকে আমি বলতে পারি যদি ই টু দি পাওয়ার এক্স কে আমি আবার ইন্টিগ্রেট করি, তাহলে আমি ই টু দি পাওয়ার এক্সই পাবো প্লাস একটা সি পাবো, তাই না? আচ্ছা, যদি এমন হতো, যদি এমন হতো যে এত বড় লাইনের আসলে প্রয়োজন নাই, আমি এটাকে সরায় নিয়ে আসতে পারি এইদিকে। আর কোনটা কোনটা বাকি আমাদের, আর কোনটা কোনটা লাগতে পারে? দাঁড়াও একটু চিন্তা করি আমি, তোমাদের ফিজিক্সে আর কোনটা কোনটা লাগবে? ফিজিক্স আসলে আর লাগবে না মনে হয়। আচ্ছা, ধ্রুবকের ক্ষেত্রে ডি বাই ডিএক্স আমরা যদি কে কে করতাম, আসতো কত? 0। এটা আসলে আর কিছু বলার নাই, কারণ 0কে তো আর ইন্টিগ্রেট করতে পারবো না, সো এটা বাদ। তারপরে তোমরা ডিফারেন্সিয়েশনে দেখছিলাম, আমি এটা অলরেডি বলেও ফেলছি, যে কে ইনটু কোন একটা ফাংশন যদি থাকতো, সেটাকে ডিফারেন্সিয়েট করার সময় আমি কেটাকে বাইরে নিয়ে চলে আসতাম, আর শুধুমাত্র ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করতাম। মনে আছে? আমি ধ্রুবকটাকে বাইরে নিয়ে চলে আসতাম আর শুধুমাত্র ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতাম। ইন্টিগ্রেশনও সিমিলার, এটা আমি অলরেডি বলে ফেলছি একবার একটু আগে, যে কোনো একটা ফাংশনকে যদি আমি ইন্টিগ্রেট করতে চাই, তাহলে ধ্রুবকটাকে আমি বাইরে নিয়ে চলে আসি আর শুধুমাত্র ফাংশনটাকে আমি ইন্টিগ্রেট করতে পারি। মোটামুটি এইটুকু জানলে আমার আর কিছু প্রয়োজন নাই। কস সাইন ট্যান এই সেই, ট্যান দরকার হয় না আমাদের, এক্স টু দি পাওয়ার এনটা দরকার, যেটা লগার এলএনটা দরকার, এটা দরকার হয়, এটা দরকার হয়। আচ্ছা, এই এই এগুলোই দরকার হয়, এগুলোই ঠিক মতো মনে রাখো। আমি আর বেশি কিছু লিখবো না, যেটুকু লাগবে শুধুমাত্র সেইটুকুই আমি বললাম। এইটুকু মনে রাখলে তোমার ফিজিক্সে আর কোনো কিছু আটকাবে না, এটুকু মনে রাখলে ফিজিক্সে কোনো কিছু আটকাবে না। তবে ম্যাথে আসলে, ম্যাথে দেখবে আরো অনেক ফর্মুলা আছে, ম্যাথে হাজার হাজার ফর্মুলা আছে। মনে আছে ইন্টিগ্রেশনটা আমি এত ভয় পাইতাম যখন আমি তোমার ইন্টারমিডিয়েটে পড়তাম। ইন্টিগ্রেশনটা তোমার উচ্চ মাধ্যমিকের সম্ভবত প্রথম পত্রের শেষ অধ্যায়, মানে এত ভয় পাইতাম, একদম মানে মাথার মধ্যে এত অঙ্ক। যাই হোক, এখন অবশ্য আস্তে আস্তে ইউনিভার্সিটিতে উঠার পর ইঞ্জিনিয়ারিং এ দেখা যায় যে ইন্টিগ্রেশন দিয়েই সবকিছু করতে হইতেছে, ইন্টিগ্রেশনটাই জীবন, করতে করতে এখন সবকিছু ইজি মনে হচ্ছে। বাট আগে অনেক ভয় পাইতাম আমি। তো ভয় পেও না, দেখো জিনিসটা ইজি, যত করবা তত ইজি আর লাগবে জিনিসটা। তোমাকে একটু লিমিটটা বসানো আমি দেখাই দিতে পারি, একটা এক্সাম্পল আমি দেখাই যে আসলে যেটা কাজ করে, একটা এক্সাম্পল আমি তোমাকে দেখাই। দেখো দেখো আমরা কি দেখছিলাম, যদি আমরা ডিফারেন্সিয়েট করি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 2x, আর এটাকে আসবে হচ্ছে 2, এটা আসবে আমাদের 0। এখন তুমি যদি 2x প্লাস 2 এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে তুমি কি পাচ্ছ? 2 ধ্রুবক সামনে চলে আসতেছে,
এটাও ডিফারেন্সিয়েশনের মতো সেম, যোগগুলো থাকলে একটা একটা করে তুমি ইন্টিগ্রেশন করবা। প্রথমে এটাকে ইন্টিগ্রেশন করবো 2x কে, ইন্টিগ্রেশন অফ 2x dx, এরপরে ইন্টিগ্রেশন অফ 2 dx। ধ্রুবকটাকে আমি সামনে নিয়ে চলে আসলাম 2x dx প্লাস ধ্রুবককে আমি সামনে নিয়ে চলে আসলাম 2 ইন্টিগ্রেশন dx। দেখো 2 x মানে কি, x এর পাওয়ার হচ্ছে 1, x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হয়, পাওয়ার 1 বাড়ে, আর বেড়ে যেই পাওয়ারটা হইলো সেটা ভাগ হয়, তাহলে পাওয়ার 1 বাড়বে স্কোয়ার, বেড়ে যে পাওয়ারটা হলো সেটা ভাগ হবে 2, প্লাস একটা ধ্রুবক দিতে হবে, এটা পরে আমি দিচ্ছি, 2 ইন্টিগ্রেশন অফ dx কত হয়, ইন্টিগ্রেশন অফ dx শুধু x হয়, শুধু x হয়, x। আর এই যে এখানে একটা ধ্রুবক, এখানে একটা ধ্রুবক, এই দুটো ধ্রুবককে আমি একসাথে করে একটা ফাইনাল একটা ধ্রুবক আমি লিখে দিলাম। তাহলে এই যে 2 2 কাটা থাকতেছে আমার এখানে কি, তাহলে থাকতেছে এটা, আমি এটাকে উপরে লিখি তো মিলাতে সুবিধা হবে, আসতেছে x স্কোয়ার প্লাস 2x প্লাস c, x স্কোয়ার প্লাস 2x প্লাস c। এই দুইটা কিন্তু উত্তর আসলে সেম, x স্কোয়ার প্লাস 2x প্লাস 2x, c মানে কি, c একটা ধ্রুবক, এই দেখো একটা ধ্রুবক, তাহলে এই যে ধ্রুবক, এই ধ্রুবকের জন্য এই সিটা আসে। তুমি দেখো, তুমি যখন ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে এই ধ্রুবকটা তো 0 হয়ে যায়, এখন এটা যদি 9 থাকতো তাও 0 হইতো, যদি 200 থাকতো তাও 0 হইতো, যদি 200 কোটি হইতো তাও এটা 0 হইতো। এই জন্যে ইন্টিগ্রেশন করলে যেহেতু এটা হারায় যাচ্ছে, ডিফারেন্সিয়েশন করলে এটা হারায় যায়, দেখো 9 এর কোনো নামগন্ধ নাই, হারায় গেছে। তা যে এখান থেকে যখন আমি তোমাকে দিব, ধরো এইটা যে আমি ডিফারেন্সিয়েশন করছি তুমি তো জানো না, আমি তোমাকে এটা দিছি, দেখো ভাই আমার ডিফারেন্সিয়েশন করে এটা আসছে, তুমি দেখলা, ও তুমি আমাকে বলবা হয়তো বা এটার সাথে কোনো একটা কনস্ট্যান্ট ছিল, আমি বলবো হ্যাঁ, কিন্তু সেই কনস্ট্যান্ট কত সেটা তুমি জানো না। এই জন্যই ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টের ভ্যালু জানা যায় না, কারণ এই কনস্ট্যান্ট যে কোনো কিছু হইতে পারে, তুমি এখানে 9 এর জায়গায় 900 দাও, এটাই আসবে, ইন্টিগ্রেশন করলে এটাই আসবে। সি এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এটা আমি গ্রাফ থেকেও বোঝানোর চেষ্টা করছিলাম যে যদি লিমিটটা জানা না থাকে যে কোনো কিছুই হইতে পারে সি এর মান, এইটার মান বের করা পসিবলই না, এইটা ক্ষেত্রফলের মান বের করা পসিবলই না, তোমাকে একটা ধ্রুবক লিখতে হবে। আর এটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এটা। আমার কথা বিশ্বাস হয়েছে এখন, আমি যে ভুলভাল পড়াই না সেটা বিশ্বাস হয়েছে? হ্যাঁ, আচ্ছা চলো একটা লিমিটটা দেওয়া একটু শিখবো। দেখো লিমিট দেওয়া আছে একটা, এই অঙ্কটা একটু দেখি, এখানে লিমিট একটা দেয়া আছে, লিমিটটা কিরকম, লিমিটটা দেওয়া আছে আর নট থেকে আর পর্যন্ত লিমিট। আগে ইন্টিগ্রেশন করি তারপরে লিমিট আমি দেওয়া শিখাচ্ছি, আগে ইন্টিগ্রেশনটা আমি করি। দেখো ধরো লিমিটটা নাই, নর্মাল ইন্টিগ্রেশনটা করো, তাহলে 1/r²। আচ্ছা তাহলে আর এর পাওয়ার কত, এখানে আমি দেখো আর দিয়েই ইন্টিগ্রেশন করতেছি আমি আর কে, মানে আমরা এক্স দিয়ে যা যা শিখছি সেই সেম জিনিস এখানে এক্স এর জায়গায় আর লিখছে। আচ্ছা দেখো এখানে তাহলে বলতে পারি আর নট থেকে আর পর্যন্ত, তো আচ্ছা 1/r², এটা মূলত আর ইনভার্স 2 dr। ওকে দেখো তাহলে পাওয়ার কি হবে, পাওয়ার কি হবে, পাওয়ার 1 বৃদ্ধি পাবে, তাহলে আর -2 থেকে 1 বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়া পাওয়ার দিয়ে ভাগ হবে, এবং যেহেতু এখানে একটা মানে লিমিট আছে, তোমার ধ্রুবক দেওয়ার দরকার নেই, লিমিট যেহেতু আছে ধ্রুবক দেওয়ার দরকার নেই, একটা থার্ড ব্র্যাকেট দিবা, দিয়ে বলবা এখানে একটা লিমিট আছে আমি ধ্রুবক দিব না। দেখো ভিতরে কি আনসার, এটা কেমনে ইউজ করতে আমি বলতেছি, ধরো ভিতরে কি আসতেছে, ভিতরে আসতেছে r⁻1, নিচে আসতেছে কি -1, তাহলে r⁻1 ডিভাইড বাই -1, এটা হচ্ছে -1/r, 1/r মানে r⁻1, আর সামনে একটা মাইনাস আসছে ওই -1 এর জন্য। এটা হচ্ছে আমার আর নট থেকে আর পর্যন্ত, বুঝো নাই? নিচে কি -1, কোনো কিছুকে -1 দিয়ে ভাগ করলে কি হয়, সামনে একটা মাইনাস আসবে, আচ্ছা সামনে মাইনাস আসলো। এখন উপরে কি হচ্ছে r⁻1, r⁻1 মানে কি 1/r, এই তো। এখন যখন তুমি এই লিমিটটা দিচ্ছ এই থার্ড ব্র্যাকেটে উপরে নিচে, এটা মানে হচ্ছে লিমিট বসাইতে হবে। লিমিট এখন কেমনে বসাবা,
লিমিট কেমনে বসাবা? লিমিট বসানোর উপায় হচ্ছে যেখানে যেখানে আর আছে, মানে আমি যেটাকে ইন্টিগ্রেট করছি, যেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, আমি কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি? আমি আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। যেখানে যেখানে আর থাকবে সেখানে সেখানে প্রথমে আপার লিমিট বসাইতে হবে। তো আমি লিখলাম -1 আর এর জায়গায় আপার লিমিট আর, এরপর মাইনাস হবে, মাইনাস হয়ে যেখানে যেখানে আর আছে সেখানে সেখানে লোয়ার লিমিট বসাইতে হবে। তাহলে ব্র্যাকেট দিলাম, আমার ফাংশনটা কি হচ্ছে 1 আর এর জায়গায় কি বসাতে হবে? আর নট। সো দেখো এইখানে সেম জিনিসটা লিখছি, তবে আর এর জায়গায় বড় হাতের আর, মাইনাস দিয়ে আবার সেম জিনিসটা লিখছি আর এর জায়গায় আর নট। দেখো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে এটা কি হবে? প্লাস হয়ে এটা প্লাস হয়ে যাবে, এটাকে আমি সামনে লিখি 1/r0 - 1/r। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ভ্যালু। আমি এখানে 1 2 3 4 মানে আমি তো চাইলে এখানে লিমিটটা 1 থেকে 2 দিতে পারতাম বা যে কোনো কিছু দিতে পারতাম। আমি কেন r0 থেকে r দিয়েছি জানো? যেন তুমি পরবর্তীতে পদার্থবিজ্ঞানে এই ধরনের প্রমাণ করতে পারো। এই সেম প্রমাণ পদার্থবিজ্ঞানে আছে, সেম প্রমাণ পদার্থবিজ্ঞানে আছে। এখন তুমি প্রমাণটা বুঝতে পারবা, দেখেই বুঝতে পারবা তুমি। আচ্ছা, আবার এটা না, এটা একটা জটিল ভার্সন আছে, আমি একটা সহজ ভার্সন দিছি। জটিলটাও আজকের ক্লাসে আমি দেখাবো। এটা কি হবে? এ একটা ধ্রুবক, এ সামনে চলে আসলো, 0 থেকে টি সাইন টি ডিটি। এটা একটা সাইন এক্স ডিএক্স এর মতো, এক্স এর জায়গায় টি লিখছে। থাকলো, দেখো সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কস এক্স। এইটা গুলাই ফেলো না, এটা অনেকে গুলাই ফেলে। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স। কেন? কেন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, এই জন্য কজ এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স, উল্টা না? এই জন্য তো কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, এই জন্য সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স। জিনিসটা আসলে কিন্তু উল্টা না। অনেকে মনে করে ভাই সাইন এক্স ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়, কিন্তু ইন্টিগ্রেশনে আবার সাইন এক্স ইন্টিগ্রেট করলে মাইনাস কজ এক্স হয়। উল্টা কেন? উল্টা না রে ভাই, এটা উল্টা না, সোজাই আছে। তুমি ওরিয়েন্টেশন উল্টা দেখছো তাই। দেখো এখানে দেখো সোজা না, কজ সাইন, দেখো সাইন কজ, এই দেখো কজ মাইনাস সাইন, সাইন মাইনাস কজ, একই না? একই জিনিস, একই জিনিস, খালি বুঝতে একটু ভুল হয়। কনসেপ্ট ক্লিয়ার থাকলে একদম ক্লিয়ার। তাহলে এ থাকলো, লিমিট বসাও, যেখানে যেখানে সেম জিনিসটা আগে লিখতে হবে, তবে এক্স এর জায়গায় হবে আপার লিমিট টি, মাইনাস দিলাম, এখন আবার সেম জিনিসটা হবে, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিলাম, মাইনাস কজ এক্স এর জায়গায় 0। তাহলে এ এখানে মাইনাস কস টি, মাইনাস কস টি, আর এখানে মাইনাস মাইনাস প্লাস কস 0, কস 0 ভ্যালু হচ্ছে 1। এটার অ্যান্সার কত আসবে? এ 1 মাইনাস কস টি। ঠিক আছে? ওকে, এভাবে তোমরা লিমিট বের করতে পারবা। এখন তোমরা চেইন রুল পড়ছিলে না ডিফারেন্সিয়েশনে? ডিফারেন্সিয়েশনের চেইন রুল, ডিফারেন্সিয়েশনের চেইন রুল ঠিক সেম পদ্ধতিতে ইন্টিগ্রেশনের চেইন রুল আসতে হবে, এটা একটু অন্যরকম। ডিফারেন্সিয়েশনের চেইন রুলে অনেক কিছু করা যায়, ইন্টিগ্রেশনের চেইন রুলে অনেক কিছু করা যায় না। ধরো এমন আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3x প্লাস 9 dx। এখন তুমি জানো যে যদি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হইতো তাহলে তুমি লিখে দিতে পারতা, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার যদি এক্স হইতো তাহলে তুমি লিখে দিতে পারতা ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। কিন্তু এখানে আছে ই টু দি পাওয়ার 3x প্লাস 9। তাহলে চেইন রুল আমাদের কি বলতো? তখন ডিফারেন্সিয়েশন করছিলাম যে ওইটাকে মনে মনে এক্স ধরো, তারপর ডিফারেন্সিয়েশন দিয়ে গুণ করে দাও। এখানে এখানে কি করতে হবে? এটাকে মনে মনে এক্স ধরবা, মনে মনে এক্স ধরবা, মনে মনে এক্স ধরলে কি হইতো? ই টু দি পাওয়ার এক্স হইতো। কিন্তু ই টু দি পাওয়ার এক্স লেখার সময় তুমি আর এক্স লিখবা না, কারণ ওটা তো এক্স না। ডিফারেন্সিয়েশনে কি করছি? হ্যাঁ, ডিফারেন্সিয়েশনে আমরা এটাকে মনে মনে এক্স ধরতাম,
এক্স ধরে যেটা হইতো সেটা আমি লিখতাম। এক্স ধরলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স তো আর চেঞ্জ হয় না, ওটা ই টু দি পাওয়ার এক্সই থাকতো। এখন এক্স এর ই টু দি পাওয়ার এক্সই হইতো এটা। এখন এক্স এর জায়গায় আমি কি ধরছিলাম, 3x প্লাস 9। সো এটা আসলে ই টু দি পাওয়ার 3x প্লাস 9। বুঝনি, যদি এটা এক্স হইতো তাহলে এটা হইতো ই টু দি পাওয়ার এক্স। এটাকে এক্স ধরছি, যেটা আমার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স। কিন্তু এটা তো আসলে এক্স না, আমি ধরছি। এজন্য ডিফারেন্সিয়েশনে আমরা এটার ডিফারেন্সিয়েশন দিয়ে গুণ করতাম, আর এইখানে আমরা এইটার ডিফারেন্সিয়েশন দিয়ে ভাগ করব। যোগ সি, বুঝছো? যোগ সি। এখন তুমি যদি ডিফারেন্সিয়েশনে প্রো হয়ে যাও, মানে গত ক্লাসটা যদি ভালো মতো করো, নিজে যদি একটু প্র্যাকটিস করো, তাহলে তুমি বলতেই পারবা যে এইটার ডিফারেন্সিয়েশন আসলে হবে 3। কেন? কারণ এই যে 3x এর 3 x এর 1 হয়ে যাচ্ছে, 3x এর 3 আর 9 তো আমার 0 হয়ে যাবে, 3। বুঝছো? এখানে আবার যদি দেখো দেখো sin 5x প্লাস 2 dx, তাহলে কি হবে? এটা কত হবে? সাইন ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস কজ হয়। তো মাইনাস কজ, যদি এটা এক্স হইতো তাহলে মাইনাস কজ এক্স হইতো। আমি এটাকে এক্স ধরলাম, তাহলে সাইন এক্স ইকুয়ালস টু কজ, এই যেটাকে আমি এক্স ধরছি, কজ এক্স। কিন্তু এটা তো এক্স না, এই জন্য এটার ডিফারেন্সিয়েশন দিয়ে ভাগ করতে হবে। এটার ডিফারেন্সিয়েশন কত হবে? 5 যোগ সি। তবে এইটা তখনই কাজ করে, এই চেইন রুলটা শুধুমাত্র তখনই কাজ করে, সতর্কতা, শুধুমাত্র কখন কাজ করবে? only when the ধরে নেয়া থিং, ধরে নেয়া জিনিস has no more than second order or no more than first degree। তুমি যেটাকে ধরে নিচ্ছ এক্স, এটার ডিগ্রি কত? ডিগ্রি মানে হচ্ছে চলকের ঘাত কত? 1। যেটাকে তুমি এক্স ধরে নিচ্ছ এইটার ঘাত কত? দেখো এক্স এর পাওয়ার কত সর্বোচ্চ? 1, তাহলে এটা হবে আমাদের 1। নো মোর দেন 1 ডিগ্রি, বা নো মোর দেন বলা উচিত না, হ্যাজ ডিগ্রি 1। নো মোর নয়, ডিগ্রি 1। যদি ডিগ্রি 1 হয় তাহলে তুমি এটা করতে পারবা। যদি এমন হইতো cos 5x² প্লাস 2, বা ধরো কজ না, তোমাকে সাইনই দিল যে সাইন 5x² প্লাস 2, এখানে কিন্তু ডিগ্রি কত? পাওয়ার 2। সো এখানে কিন্তু আসলে চেইন রুল হবে না। এটাও করা যাবে, এটা করতে হয় তোমার একটা স্পেশাল নিয়মে ইন্টিগ্রেশনের, যেটা তোমার ম্যাথ করলে দেখবা। আমাদের আপাতত লাগছে না, আমাদের ইউজুয়ালি এরকম সিনারিও এনকাউন্টার করতে হবে যেখানে ডিগ্রি 1 হয়, তখন আমরা ইজিলি এভাবে করে ফেলতে পারবো। ঠিক আছে? আর যদি ডিগ্রি 1 না হয় তাহলে সেটা তোমরা হায়ার ম্যাথামেটিক্সে শিখবা। তো এটা করতে পারবো না, ইহা একটি ধ্রুবক, সো ইহা নিয়ে কোনো টেনশন করিতে হইবে না। কে বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন আর নট থেকে বড় হাতের আর। এখন এটাকে দেখো, এটার আমি আর দিয়ে ইন্টিগ্রেশন করতেছি, যেটাকে আমি এক্স ধরবো, যদি এটা এক্স হয়ে যেত অনেক সুবিধা হইতো। যেটাকে আমি এক্স ধরতেছি সেটার ডিগ্রি কি 1-এর চেয়ে বেশি? না, এই যে ডিগ্রি হচ্ছে 1, তাহলে এটাকে আমি মনে মনে এক্স ধরতে পারি। যদি এটা এক্স হইতো তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 আসতো, আসতো, বা এটা আসতো কত? এক্স টু দি পাওয়ার -3/2। তাহলে ইন্টিগ্রেশন করার পর কি হইতো? এক্স সম্বলিত যে পার্টটা, আমি যেটাকে এক্স ধরছি সেটা উপরে চলে মানে সেটার
মানে আর প্লাস এইচ এর পাওয়ার কি হয়ে যেত, -3/2 ছিল, এটার সাথে 1 যোগ হইতো, তারপর যোগ করা পাওয়ারটা ভাগ হয়ে যেত, তাই না? এক্স এর পাওয়ার 3/2 + 1 ডিভাইড বাই 3/2 + 1। এক্স আমি কোনটা ধরছি, আর প্লাস এইচ, তাহলে যে আর প্লাস এইচ 3/2 + 1 3/2 + 1। আবার এটাকে ভাগ করতে হবে কি দিয়ে, ভাগ করতে হবে কি দিয়ে, ভাগ করতে হবে এইটার ডিফারেন্সিয়েশন দিয়ে। এখন এইচ তো ধ্রুবক, আর হচ্ছে চলক, আর কে ডিফারেন্সিয়েট করলে এটা হবে 1 + 0, এটা হবে আমাদের 1। তাহলে কে আর নট থেকে বড় হাতের আর, উপরে হচ্ছে আর প্লাস এইচ 3/2 + 1 কত হয়, -3/2 মানে -1.5 + 1, এটা হবে -0.5 বা -1/2 ডিভাইড বাই -0.5। সো কে মাইনাস সামনে আসবে মাইনাস কে। আচ্ছা আমি এখন এটা লিখছি কেন, এখন তো এটা থাকবে না তাই না, এখন তো এটা থাকবে না, এখন তো এটা লিমিট হয়ে যাবে, এখন তো এটা লিমিট হয়ে যাবে আর নট থেকে আর পর্যন্ত। সারা রাত শুটিং করছি তো একদম মাথাটা হ্যাং হয়ে গেছে একদম, যাই হোক এটাও থাকবে না, তাই তো বলি এরকম কেন দেখাচ্ছে, আর নট থেকে আর। ওকে তাহলে মাইনাস কে আসলো, এইটাকে বাইরে নিয়ে, আচ্ছা যাই হোক নিয়ে রাখি, এভাবে রাখি। আর এর জায়গা হবে বড় হাতের আর, তাহলে আর প্লাস এইচ -0.5 ডিভাইড বাই -0.5। এদিকে সবকিছু কি ঠিকঠাক আছে? আচ্ছা মাইনাস তো এখানেই আছে তাই না, মাইনাস, আচ্ছা মাইনাস তো আমি নিচেই রাখছি, সামনে কেন মাইনাস আসবে, মাইনাস আর এর জায়গায় হবে আর নট প্লাস এইচ -0.5 ডিভাইডেড বাই -0.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি এই যে -0.5 কমন নিতে পারো, সো -k ডিভাইড বাই 0.5 -k/0.5, আর এখানে পাওয়ার -1/2 আর প্লাস এইচ পাওয়ার 0.5 মাইনাস আর নট প্লাস এইচ পাওয়ার হচ্ছে -0.5। এরপর একটু জটিল মনে হইতে পারে, ইন্টিগ্রেশনটা একটু জটিল। এখানে দেখো তো এ হচ্ছে ধ্রুবক, এ বাইরে আসলো 0 থেকে টি পর্যন্ত, সাইন ওমেগা টি প্লাস ফাই ডিটি। এখানে ওমেগা একটা ধ্রুবক, ফাই একটা ধ্রুবক, এই পুরা জিনিসটাকে আমি এক্স ধরতে পারতাম বা টি ধরতে পারতাম। পুরা জিনিসটাকে যেহেতু টি দিয়ে ইন্ডিকেট করছি, পুরা জিনিসটাকে আমি টি ধরতে পারতাম। আচ্ছা যদি টি হইতো তাহলে কি হইতো, সাইন টি, সাইন টি এর ইন্টিগ্রেশন কি হয়, সাইন টি এর ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কস টি, মাইনাস কস টি, এন্ড টি মানে তো এইটা, সো ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই, 0 থেকে বড় হাতের টি ডিটি। কাজ শেষ। তাহলে এ মাইনাস কজ, আচ্ছা ভাগ দেই নাই না, ভাগ দিতে হবে, যেটাকে টি ধরছি সেটার ডিফারেন্সিয়েশন দিয়ে, এটার ডিফারেন্সিয়েশন কত হবে, থাকবে ওমেগা 1 0 ওমেগা। তাহলে এ ডিভাইডেড বাই ওমেগা, এ ডিভাইডেড বাই ওমেগা মাইনাস কজ ওমেগা বড় হাতের টি প্লাস ফাই মাইনাস কজ ওমেগা ইন্টু 0 প্লাস ফাই। দুইটার নিচেই ওমেগা ভাগ আকারে থাকতো, সেই ভাগটা আমি কমন নিয়ে সামনে চলে আসলাম। তারপরে এ ডিভাইড বাই ওমেগা কত আসবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কজ এটা 0, কজ ফাই থাকছে শুধু, মাইনাস কজ
ওমেগা টি প্লাস পাই। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? সো এই ছিল আমাদের ইন্টিগ্রেশন। আমি যে ধরনের ইন্টিগ্রেশনগুলো দেখালাম এটা তোমরা আরেকবার রিভিউ করিও। বুঝতে অসুবিধা হলে ভিডিওটা একটু টেনে আরেকবার তুমি দেখিও। এর বাইরে ইন্টিগ্রেশনে ডিফারেন্সিয়েশন থেকে আর কিছু আসবে না। ইভেন এই যে প্রমাণটা, এই প্রমাণটা অনেকবার তোমার ফিজিক্স বইতেও তুমি এনকাউন্টার করবা, এই প্রমাণটাও এনকাউন্টার করবে। এটা তো একদম ডিরেক্ট আমি প্রমাণ দিছি একটা বইয়ের, তোমরা নিজেরাই দেখবে এটা কি প্রমাণ ছিল। তারপরে চেইন রুলটা আসলে তোমাদের ম্যাথে পড়ানো হয় না, জেনে রাখা ভালো, ফিজিক্সের কাজে আসবে। এটাও তোমার ফিজিক্সের একটা ডিরেক্ট প্রমাণ। এইটা আমি একটু সহজ একটা প্রমাণ রাখছিলাম বোঝানোর জন্য, ঠিক আছে? তো ভালো থাকিও, ভালো মতো পড়াশোনা করিও। আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা লেকচার নিয়ে। তোমাদের একদম সম্পূর্ণ পদার্থবিজ্ঞান ইনশাল্লাহ আমি কভার করে দিব। কমেন্টে জানাতে পারো ক্লাসটা কেমন লাগছে। ক্লাসের লেকচার স্লাইড ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।